জেলা প্রশাসক সম্মেলন শুরু, উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি দুরভিসন্ধিমূলক মন্তব্য রিজভী। তরুণদের নতুন দল আসছে এই মাসে এবং গণমাধ্যম যাতে ফেসিবাদের পক্ষে কাজ করতে না পারে তা নিশ্চিত করতে হবে প্রেস সচিব। অভিনন্দন ভোরের পাতা প্রাইম নিউজের সাথে আছি ফারহানা পিতে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জেলা প্রশাসক সম্মেলন শুরু হয়েছে। রোববার ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা। 3 দিন ব্যাপী এই সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, শান্তি শৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তী সরকারের বিবেচ্য বিষয়। এর উপরেই নির্ভর করে সরকারের সফলতা। এবারের ডিসি সম্মেলনে সারা দেশ থেকে 353টি প্রস্তাব উঠছে। এর মধ্যে সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। এছাড়াও জনসেবা, জনদুর্ভোগ, রাস্তাঘাট নির্মাণ, আইন কানুন ও বিধিমালা সংশোধন এবং জনস্বার্থের বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হবে এই সম্মেলনে। জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচনের দাবি কতিপয় রাজনৈতিক দলের দুরভিসন্ধিমূলক আচরণ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে বিভিন্ন জেলার বিএনপির নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, শেখ হাসিনা ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে পেতে আছে। দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে সেই ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে। তিনি বলেন, জাতি এখন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। ইউনূস সরকার নির্বাচন দিতেই গড়িমসি করছে বলে দাবি তার। ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্বদানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি থেকে তরুণদের নতুন দল আসছে ফেব্রুয়ারি মাসেই। দলটির নেতৃত্বে থাকছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি আহ্বায়ক হবেন দলের। তবে সদস্য সচিব কে হচ্ছেন তা নিয়ে ছাত্র নেতৃত্বের মধ্যে চলছে বিতর্ক। জানা গেছে 21 ফেব্রুয়ারির কাছাকাছি যে কোনো দিন কেন্দ্রীয় শহীদ মিনারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে নতুন দলের আত্মপ্রকাশ ঘটবে। এই দলের সঙ্গে শিক্ষার্থীদের ছাত্র সংগঠনও নিয়ে আসবেন ছাত্র নেতারা। সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত জুলাই বিপ্লবে দেশের প্রত্যেকটি সংবাদ মাধ্যমের ভূমিকা ডকুমেন্টেশন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রবিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তথ্য জানান তিনি। গণমাধ্যমের ফেসিবাদী বয়ান ফিরে দেখা 1 থেকে 36 জুলাই শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে ফেসিবাদ মুক্ত গণমাধ্যম চাই নামে একটি সংগঠন। সভায় বক্তারা জুলাই গণ অভ্যুত্থানে বিভিন্ন সংবাদ মাধ্যমে ভূমিকা সমালোচনা করেন। সভায় শফিকুল আলম বলেছেন, গণমাধ্যম যাতে ফেসিবাদের পক্ষে কাজ করতে না পারে তা নিশ্চিত করতে হবে। বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে ফের বড় ধরনের আর্থিক সহায়তা বাতিল করল যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্কের নেতৃত্বাধীন ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি এই তথ্য জানিয়েছে। ডিওজি বলছে, রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বাংলাদেশের 29 মিলিয়ন মার্কিন ডলারের কর্মসূচিও বাতিল করা হয়েছে। রোববার ডিওজি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে। এছাড়া ভারতের জন্য নির্ধারিত 21 মিলিয়ন ডলারের কর্মসূচিও বাতিল করেছে যুক্তরাষ্ট্র। ডিওজি জানিয়েছে, ভারতে ভোটারদের উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে 21 মিলিয়ন ডলারের একটি প্রোগ্রাম এবং বাংলাদেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপকে শক্তিশালী করার লক্ষ্যে নির্ধারিত 29 মিলিয়ন ডলারের কর্মসূচি বাতিল করা হয়েছে। নারীদের শিক্ষা, অর্থনৈতিক ও সামাজিক অবস্থার উন্নতির জন্য 5টি গুরুত্বপূর্ণ প্রকল্প শুরু করতে যাচ্ছে সরকার। প্রকল্পগুলো নারীদের সামনাসামনি চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে, বিশেষত গ্রামাঞ্চল ও অবহেলিত অঞ্চলের নারীদের শিক্ষিত করতে এবং অর্থনৈতিক স্বাধীনতা ও সামাজিক গতিশীলতা অর্জনে সহায়তা করবে। প্রকল্পগুলো বাস্তবায়ন করবে মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংঘ। গ্রামাঞ্চলের মেয়েদের বাল্যবিবাহ প্রতিরোধ এবং নিয়মিত স্কুলে উপস্থিতি নিশ্চিত করতে সাইকেল দেওয়ার প্রকল্প নিচ্ছে সরকার। কিশোরী ক্ষমতায়নে স্কুলগামী ছাত্রীদের সাইকেল প্রদান। প্রকল্পটির লক্ষ্য 6ষ্ঠ শ্রেণী ও এর ওপরের স্কুলগামী কিশোরীদের স্কুলে যাওয়ার প্রতি আগ্রহ বাড়ানো। প্রকল্পটি 8টি জেলার 59টি উপজেলার বাস্তব জেলাগুলো হলো শরীয়তপুর, খাগড়াছড়ি, সাতক্ষীরা, পাবনা, হবিগঞ্জ, ভোলা, গাইবান্ধা ও শেরপুর। প্রকল্পটির মোট বাজেট 24 কোটি 96 লাখ টাকা। সিএনজি চালিত অটোরিকশায় মিটারের চেয়ে বেশি ভাড়া আদায় করলে মামলা ও জরিমানার নির্দেশ দিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি। সিদ্ধান্তটি বাতিল করেছে সংস্থাটি। রোববার এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার
মোহাম্মদ তালেবুর রহমান। এর আগে আজ সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে সিএনজি চালিত অটোরিকশা চালকরা। মিটারের চেয়ে বেশি ভাড়া আদায় করলে মামলা ও জরিমানার নির্দেশনার প্রতিবাদে তারা বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এদিকে 10 ফেব্রুয়ারি বিআরটিএ পরিচালক শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত এক পত্রে জানা গেছে, সিএনজি অটোরিকশা চালকরা মিটারের চেয়ে বেশি ভাড়া নিলে 50,000 টাকা জরিমানা এবং 6 মাসের কারাদণ্ডের বিধান রয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এ বিষয়ে পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য নির্মিত ভবন এখন প্রভাবশালী বহিরাগতদের দখলে। একটি চক্র অসাধু কর্মকর্তাদের যোগ সাজেছে ঘর বরাদ্দের নামে হাতিয়ে নিয়েছে কয়েক কোটি টাকা। ঘর বরাদ্দ পায়নি প্রকৃত ভুক্তভোগীরা। পরিচ্ছন্নতা কর্মীদের ঠিকানা এখনো সেই ছোট্ট ঘরে। মহিউদ্দিন শিবলির ক্যামেরায় সুজন দুর্জয়কে সাথে নিয়ে খান শান্তর 3 পর্বের ধারাবাহিক অনুসন্ধান প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। কোটির অধিক জনমানবের শহর ঢাকা পরিষ্কারের ভার কাঁধে নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী সুনীল কুমার বের হয়েছেন কাকডাকা ভোরে। যখন সুনীলের মা মাধবী কথা বলছেন ক্যামেরায়, তখন সুনীল হয়তো ঝাড়ু হাতে যুদ্ধ করছেন ময়লার সাথে। বাবা মা নিয়ে সুনীলের ঠাঁই হয়েছে রাজধানীর যাত্রাবাড়ির ধলপুরের তেলেগু সুইপার কলোনির 100 বর্গফুটের একটি কক্ষে। সরকারি বরাদ্দের ঘর না পাওয়ায় আক্ষেপ সুনীলের মা মাধবী। 2 বছর পরে আমার ছেলের চাকরি পেয়েছি, তারপরেও কোনো বিল্ডিং পাই না। আমরা পরিষ্কার করে আমাদের জায়গাগুলো পরিষ্কার থাকে না। আমরা এর মতন টিনের ঘরে থাকি, আমাকে মানে টাকার মতন কোনো জায়গা নাই। আমরা তো এই দেশে নাগরিক হিসাবে আমাকে কোনো কিছু পাওয়া যায় না। এখানে ছেলের চাকরি কিনে চাকরি লাগাই দিয়েছেন, 2 লাখ টাকা দিয়ে চাকরি কিনছি। শুধু সুনীলের পরিবারই নয়, একই অবস্থায় বসবাস করছেন হরিজন সম্প্রদায়ের হাজারো পরিবার। সুযোগ সুবিধাহীন স্বল্প পরিসরে টিন কাঠ দিয়ে তৈরি করা এসব খুপড়িতে কাটে তাদের কয়েক প্রজন্ম। তাও আবার সিটি কর্পোরেশনের দখল তালিকায় হয় উচ্ছেদ। তবুও মুখ খুলতে নারাজ স্থানীয়দের অনেকে। অফিসে যারা কাজ করছে, চাকরি করছে, পিএনবিডি করছে, তারা এই মনে বুঝেন ওই অফিসারের তামাশা আমলে ওই সময় আরো কম পাইছে। যারা লোডে কাজ করে তারা পাবে 4 বার কইয়া বাস এরা নিচ্ছে। ওরা আছে, ওরা নগর ভবনে আছে, অনেকগুলো পরিচ্ছন্ন বহন তো নেই, ধরা ডিউটি চলে গেছে, নগর ভবন আছে বা বিভিন্ন ডিপার্টমেন্টে আছে। এসব মানুষের কষ্ট নিবারণে বিনামূল্যে সুযোগ সুবিধা সম্পন্ন ফ্ল্যাট দেওয়ার উদ্যোগ নেয় সরকার। অভিযোগ রয়েছে, কয়েকজন অসাধু কর্মকর্তা ও স্থানীয় নেতাদের কারণে নিরীহ মানুষদের জন্য সব উদ্যোগ ভেস্তে গেছে। সংখ্যালঘু হিসেবে তো চাকরি থাকুক আর চাকরি না থাকুক, এই দেশে যেহেতু ব্রিটিশ আমল থেকে আমরা পূর্বপুরুষরা হিসেবে আমরা তো এই দেশে নাগরিক। এই দেশে নাগরিক যেহেতু আমরা আছি, কিন্তু আমরা স্থায়ী কোনো জায়গা পাচ্ছি না। স্থায়ী কোনো জায়গা আমাদের স্থায়ীভাবে আমাদের জায়গা দিচ্ছে না। আজকে এই দিক থেকে কালকে ওই জায়গাতে, কালকে ওই জায়গা থেকে এরকম চেঞ্জ করতে হয়। কটা পাইনি বলতে আমাদের মনে করেন ঢাকা শহরের ভিতরে দক্ষিণে আপনার মনে করেন 5,000 কর্মচারী আছে। এই 5,000-এর ভিতরে আমার কোয়ার্টার আছে মনে 2,000 লোকের কোয়ার্টার আছে, বাকি লোকের তো কোয়ার্টার নাই। ওই কারণে বসতে থাকে। প্রতিটি পরিবার বিনামূল্যে পাওয়ার কথা থাকলেও এসব ফ্ল্যাট বরাদ্দ নিতে গুনতে হয় মোটা অঙ্কের টাকা। 100 জনের নিয়োগ, 100 জনের মধ্যে এখন আমরা পারি নাই ওই আর্থিকভাবে। যারা টাকা দিতে পারছে ওদের গুরুত্ব দিচ্ছে। আজকে এই জন্য আমরা পিছানো। আমার অ্যাবিলিটি ধরেন 5 টাকায়, কিন্তু আর বেশি যেতে পারলাম না। এই জন্য আমি এই জায়গায় পড়ে গেছি। যারা দিতে পারছে বেশি ওদেরটা হয়ে গেছে, কিন্তু হওয়া উচিত ছিল আমাদের। জানা যায় 2024 সালে 84 কোটি টাকা ব্যয়ে নাগরিক সুবিধা বঞ্চিত 1148টি পরিচ্ছন্নতা কর্মী পরিবারের আবাসন সুবিধা নিশ্চিতে ঢাকার ধলপুরে 5টি 10তলা ভবন নির্মাণের উদ্যোগ নেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এসব ভবনে আসলে কাদের ঠাঁই হয়েছে এবার সেটি জানতে ভোরের পাতার অনুসন্ধানী দল যায় ধলপুরের হরিজন পল্লীতে। অনুসন্ধানের শুরুতে ভোরের পাতার অনুসন্ধান দলের কাছে আসে চাঞ্চল্যকর তথ্য। এজন্য কেঁচো খুঁড়তে মিলে সাপের সন্ধান। পরিচ্ছন্নতা কর্মীদের জন্য নির্মিত এসব ফ্ল্যাটে দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছেন বহিরাগতরা। এসব অনিয়মের বিস্তারিত অনুসন্ধান করে রাঘব বোয়ালদের মুখোশ উন্মোচন করবে ভোরের পাতার অনুসন্ধানী দল। অসাধু ওইসব কর্মকর্তাদের কোটি কোটি টাকা বাণিজ্যের খবর জানতে চোখ রাখুন ভোরের পাতায়।
খান শান্ত, ভোরের পাতা, ঢাকা। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর বর্ডার সিকিউরিটি ফোর্সের মধ্যে মহাপরিচালক পর্যায়ে 4 দিনব্যাপী 55তম সীমান্ত সম্মেলন আগামীকাল সোমবার ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে। তিনি জানান, সম্মেলনে বিজিবি মহাপরিচালকদের নেতৃত্বে 14 সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল অংশগ্রহণ করবে। বাংলাদেশ প্রতিনিধি দলে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়া প্রধান উপদেষ্টার কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, ভূমি জরিপ অধিদপ্তর ও যৌথ নদী কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিনিধিত্ব করবেন। অপরদিকে বিএসএফ মহাপরিচালকের নেতৃত্বে 13 সদস্যের ভারতীয় প্রতিনিধি দল অংশগ্রহণ করবে। ভারতীয় প্রতিনিধি দলে বিএসএফ এর ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও ভারতীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিনিধিত্ব করবেন। এবার আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখল ও ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন সৌদি আরবের প্রিন্স তুর্কি আল ফয়সাল। গাজা উপত্যকার জন্য মার্কিন নেতৃত্বাধীন মার্শাল পরিকল্পনার প্রস্তাব দিয়েছেন। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বক্তব্য রাখার সময় সাবেক এই সৌদি গোয়েন্দা প্রধান ট্রাম্পের প্রস্তাবকে অকার্যকর বলে উড়িয়ে দিয়েছেন এবং এর পরিবর্তে ওয়াশিংটনকে গাজার পুনর্গঠনে সহায়তা করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে গাজাবাসীদের তাদের মাতৃভূমিতে থাকতে দেওয়ার অনুমতিও দিয়েছেন। তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে যে মার্শাল পরিকল্পনা করা হয়েছিল তা গাজার জন্য বিবেচনা করা যেতে পারে। আমেরিকা পুরো মহাদেশ পুনর্নির্মাণ করেছে, জনগণ তাদের জায়গায় থেকেছে, তারা এটি নির্মাণের জন্য ইউরোপীয়দের ইউরোপ থেকে সরিয়ে নেয়নি। এবার বিনোদনের সংবাদ। ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের উপর নির্ভর করে নির্মিত ঐতিহাসিক চলচ্চিত্র ছাবা মুক্তি পেয়েছে গত শুক্রবার। ভিকি কৌশল ও অক্ষয় খান্না অভিনীত সিনেমাটি অ্যাডভান্স বুকিং এ সাড়া ফেলেছিল। এবার মুক্তির পর প্রথম দিনের আয়ের দাপট দেখালো ছাবা। বাণিজ্য ওয়েবসাইট স্যাটনিলকের রিপোর্ট অনুযায়ী শুক্রবার মুক্তির প্রথম দিন বক্স অফিসে দুর্দান্ত পারফর্ম করেছে ভিকি কৌশলের ছাবা, যা ধরে রেখেছে দ্বিতীয় দিনেও। প্রথম দিনের সব ভাষা মিলিয়ে সিনেমার আয় হয়েছে প্রায় 31 কোটি রুপি। দ্বিতীয় দিনের সন্ধ্যা পর্যন্ত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে 47 কোটি রুপির বেশি। চলতি বছরের সবচেয়ে বড় উদ্বোধনী আয়ের রেকর্ডও করেছে এটি, যার মাধ্যমে অক্ষয় কুমারের স্কাইফোর্সকেও পেছনে ফেলে দিয়েছে। স্কাইফোর্স গত মাসে মুক্তি পেয়ে প্রথম দিনে 15.30 কোটি রুপি আয় করেছিল। ছাবাই ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল। তার স্ত্রীর চরিত্রে রয়েছেন রাশমিকা মান্দানা। মুঘল সম্রাট আওরঙ্গজেবের চরিত্রে দেখা মিলেছে অক্ষয় খান্না। এবার খেলাধুলার সংবাদ। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বড় পরিবর্তন, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম বদলে রাখা হলো জাতীয় স্টেডিয়াম ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দেশের প্রধান স্টেডিয়াম এখন থেকে পরিচিতি পাবে জাতীয় স্টেডিয়াম নামে। 1954 সালে ঢাকা স্টেডিয়াম নামে যাত্রা শুরু করা এই ঐতিহ্যবাহী ভেন্যু 1998 সালে আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধুর নামে স্টেডিয়ামের নামকরণ করে। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের ধারাবাহিকতায় বিদায়ী সরকারের পরিবারের নামে থাকা স্থাপনাগুলোর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। তারই অংশ হিসেবে এবার নতুন পরিচয় পেল দেশের ক্রীড়াঙ্গনের হৃৎপিণ্ড জাতীয় স্টেডিয়াম। তারই ধারাবাহিকতায় উপজেলা পর্যায়ের 150টি শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নাম বদলের পর এবার দেশের ক্রীড়াঙ্গনের কেন্দ্রবিন্দু বঙ্গবন্ধু স্টেডিয়ামও পেল নতুন পরিচয়, জাতীয় স্টেডিয়াম ঢাকা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। জেলা প্রশাসক সম্মেলন শুরু, উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি দুরভিসন্ধিমূলক, মন্তব্য রিজভী। তরুণদের নতুন দল আসছে এই মাসে এবং গণমাধ্যম যাতে ফেসিবাদের পক্ষে কাজ করতে না পারে তা নিশ্চিত করতে হবে প্রেস সচিব। এই ছিল আজকের ভোরের পাতা প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।